সমস্ত শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগতম জানিয়ে শুরু করছি গলগি বস্তু বা গলগি যন্ত্র। ইংরেজিতে একে বলা হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স বা গলগি বডি। প্রতিটা সজীব ইউক্যারিওটিক কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোষীয় অঙ্গাণু যা ক্ষরণ কার্যের সঙ্গে সংযুক্ত এই গলগি বস্তু। এই কোষীয় অঙ্গাণুকে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জর্জ 1876 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামিলো গলগি এই কোষীয় অঙ্গাণুর নামকরণ করেন গলগি অ্যাপারেটাস বা গলগি বডি বা গলগি কমপ্লেক্স নামে। এই যে কোষীয় অঙ্গাণু কোথায় থাকে না সমস্ত ধরনের সজীব ইউক্যারিওটিক কোষে বর্তমান থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ও নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ এটা নিউক্লিয়াস, এটা এই সবুজ রঙের এগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কাছাকাছি জায়গায় অবস্থিত এইটা হচ্ছে গলগি বস্তু। সংখ্যা কি রকম থাকে না সাধারণত একাধিক থাকে, দুই বা তার বেশি থাকে। কোনো কোনো কোষে অনেক দেখা যায়। কিসের উপরে নির্ভর করে না কোষের ক্ষরণ কার্যের সঙ্গে। যে সমস্ত কোষ বেশি পরিমাণে ক্ষরণ করে তাদের মধ্যে গলগি বস্তুর সংখ্যা অনেক বেশি দেখতে পাওয়া যায়। যেমন যকৃতের কোষ বা অগ্নাশয়ের কোষ, ক্ষুদ্রান্তের কোষ, এগুলোর মধ্যে গলগি বডিকে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো এই যে গলগি বডি, আমরা এবারে জেনে নেব এই গলগি বডির গঠন কি রকম। তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে গলগি বডির রাসায়নিক উপাদান কি কি। গলগি বডির রাসায়নিক উপাদান আমরা জানি সচরাচর কোষের মধ্যে যা থাকে তার প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। এছাড়া গলগি বডির মধ্যে কিছু উৎসেচক দেখতে পাওয়া যায়, যেমন অ্যাসিড ফসফাটেজ, এটিপিএস, গ্লুকোজ 6 ফসফাটেজ, এই জাতীয় কিছু উৎসেচক গলগি বডির মধ্যে দেখতে পাওয়া যায়। গলগি বডির গঠনে 4 ধরনের জিনিস উপস্থিত। এক হচ্ছে সিস্টার্নি, 2 হলো ভেসিকেল, 3 হচ্ছে ভ্যাকুওল এবং 4 হলো টিউবিউল। তাহলে এই 4 ধরনের অংশ দিয়ে একটা গলগি বডি তৈরি হচ্ছে। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, দেখো এখানে আমি নিউক্লিয়াস এঁকেছি। এই নিউক্লিয়াসের সঙ্গে এখানে দেখো সংযুক্ত হয়ে রয়েছে এরকম পাতলা পাতলা কিছু থলির মতন অংশ, যেগুলোকে আমরা বলেছিলাম সিস্টার্নি। এগুলো কার সিস্টার্নি না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নির একদম শেষ প্রান্ত, এখান থেকে দেখো কিছু ফোলা ফোলা অংশের সৃষ্টি হচ্ছে, যেখানে আমি লিখেছি ভেসিকেলের উৎপত্তি ঘটছে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থেকে কিছু পদার্থ এরকম পিঞ্চ অফ হয়ে বা চিমটির মতন করে বাইরে বেরিয়ে আসছে এবং সৃষ্টি করছে কি ভেসিকেল, যে ভেসিকেল গুলোকে আমরা বলছি পরিবহনকারী ভেসিকেল। এই পরিবহনকারী ভেসিকেল গুলো এসে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে এইরকম একটা গঠন তৈরি করছে চ্যাপ্টা থলির মতন অংশ। এইটাকে আমরা বলছি সিস্টার্নি। এটা কার সিস্টার্নি না এটা হলো গলগি বস্তু সিস্টার্নি। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বস্তু উভয় ক্ষেত্রেই সিস্টার্নি দেখতে পাচ্ছি। গলগি বস্তু সিস্টার্নি গুলো সৃষ্টি হচ্ছে কোথা থেকে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি গুলো থেকে। এবারে একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এর ক্ষেত্রেও যে সিস্টার্নি গুলো রয়েছে সেগুলো পাতলা চ্যাপ্টা থলির মতন একক পর্দা আবৃত অংশ। এখানেও কিন্তু তাই ছিল, পাতলা চ্যাপ্টা থলির মতন একক পর্দাবৃত অংশ। কিন্তু পার্থক্যটা কোথায় দেখো, এখানে যে ভেসিকেল গুলো এই সিস্টার্নি গুলো আছে সেই সিস্টার্নি গুলো দেখো প্রত্যেকটার সঙ্গে যুক্ত হয়ে আছে, কেউ কিন্তু আলাদা নেই। কিন্তু মজার ঘটনা হলো এখানে প্রত্যেকটা সিস্টার্নি কিন্তু একে অপরের থেকে পৃথক হয়ে আছে, কেউ কারোর সঙ্গে সংযুক্ত হয়ে নেই। এই সিস্টার্নি গুলো একক পর্দা বেষ্টিত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটাই মাত্র কালো বর্ডার দিয়ে আমি ছবিটাকে এঁকেছি, অর্থাৎ এই কালো বর্ডারটা হলো একটা একক পর্দা। এই পর্দাটা কতটা চওড়া না কতটা মোটা না 60 থেকে 70 অ্যাংস্ট্রম পুরু। 60 থেকে 70 অ্যাংস্ট্রম পুরু হলো এই পর্দাটা। আচ্ছা, এই থলিগুলো হচ্ছে এগুলো চ্যাপ্টা থলি। এইরকম থলির সংখ্যা কত 3 থেকে 20টা, অর্থাৎ একটা গলগি বডির মধ্যে 3টে থেকে 20টা পর্যন্ত সিস্টার্নি থাকতে পারে। আচ্ছা, এর মাঝখানে যে নীল রং করা অংশটা এটাকে আমরা বলছি সিস্টার্নাল স্পেস, অর্থাৎ এর মধ্যেকার যে ফাঁকা জায়গা বা লুমেন, এখানে একটা তরল পদার্থ দ্বারা পূর্ণ করা থাকে এবং বিভিন্ন রকমের যে ক্ষরণ বস্তু সেগুলো এর মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। সিস্টার্নাল স্পেসটা কতটা চওড়া না 60 থেকে 90 অ্যাংস্ট্রম চওড়া হয়।
দুটো সিস্টার্নির মধ্যেকার যে ফাঁকা জায়গা এটা একটু বেশি হয়, যেটা 200 থেকে 300 অ্যাংস্ট্রম ফাঁকা থেকে থাকে, অর্থাৎ এইখানে 200 থেকে 300 অ্যাংস্ট্রম জায়গা রয়েছে। এইবারে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে গলগি বস্তুর এই দিকটাকে অর্থাৎ উপরের দিকটাকে, যে দিকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে রয়েছে সেই দিকটাকে বলা হচ্ছে সৃষ্টির তল বা সিস ফেস বা ফর্মিং ফেস। সিস ফেস বা সিস দিক বা সিস তল কাকে বলা হচ্ছে না, গলগি বস্তু যে দিকটা নিউক্লিয়াসের দিকে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে রয়েছে এবং সেখানে যে এই যে ভেসিকেল গুলো এসে এই জায়গাটাতে এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং এই জায়গাটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং এইখান থেকে গলগি বস্তুটা তৈরি শুরু হচ্ছে, সেই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে সৃষ্টির তল বা ফর্মিং ফেস। এবং এই যে এই জায়গার যে সিস্টার্নি এবং তৎসংলগ্ন যে ভেসিকেল সবগুলোকে একসঙ্গে বলা হচ্ছে সিজিএন বা সিস গলগি নেটওয়ার্ক। অর্থাৎ এই সিস ফেস বা সৃষ্টির তলের যে সিস্টার্নি এবং তার সঙ্গে যে সমস্ত ভেসিকেল গুলো এসে যুক্ত হচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে সিজিএন বা সিস গলগি নেটওয়ার্ক। এইবারে কি হচ্ছে না, এই যে সিস্টার্নি গুলো সেগুলো ম্যাচুরিটি লাভ করছে অর্থাৎ পরিণতি লাভ করছে, করে ধীরে ধীরে উল্টো দিকে এগিয়ে আসছে, এইগুলো দিকে সরে আসছে, এখানে এসে নতুন সিস্টার্নি তৈরি হচ্ছে। মানে এখন যে সিস্টার্নিটা এখানে রয়েছে খানিকক্ষণ পরে দেখা যাবে এই সিস্টার্নিটা এরকম জায়গায় চলে এসেছে, অর্থাৎ এই সিস্টার্নিটা পরিণতি লাভ করেছে। এবারে এখানে পরিণতি লাভ করার পরে কি হবে না, এখান থেকে এখানে ভেসিকেল গুলো এসে যুক্ত হয়েছিল, এখান থেকে নতুন নতুন ভেসিকেল আবার সেই পিঞ্চ অফ হয়ে বা এর গা থেকে চিমটির আকারে ছিঁড়ে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসবে এবং সেই যে সিস্টার্নিটা সেটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। তাহলে যেহেতু এই জায়গাটায় সিস্টার্নিটা এসে পরিণতি লাভ করছে সেই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে পরিণতির তল বা ম্যাচিউরিং ফেস। এবং এই অংশটা নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দূরে অবস্থিত, সেই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্স ফেস। তো এই ট্রান্স ফেস বা পরিণতির তলে এই যে সিস্টার্নি এবং তৎসংলগ্ন যে ভেসিকেল গুলো রয়েছে এদেরকে একসঙ্গে বলা হচ্ছে টিজিএন বা ট্রান্স গলগি নেটওয়ার্ক। তাহলে তোমরা এই দুটো জিনিস একটু মনে রাখার চেষ্টা করবে। এই অংশের যে সিস্টার্নি এবং ভেসিকেল গুলো একসঙ্গে বলা হচ্ছে টিজিএন বা ট্রান্স গলগি নেটওয়ার্ক, এবং এখানে যে সিস ফেসের যে সিস্টার্নি এবং যে ভেসিকেল গুলো তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে সিস গলগি নেটওয়ার্ক। এই যে সিস্টার্নি গুলো যেগুলো সিস ফেসের দিকে আছে অর্থাৎ নিউক্লিয়াসের দিকে আছে তাদেরকে বলা হচ্ছে সিস সিস্টার্নি, যেগুলো নিউক্লিয়াস থেকে দূরবর্তী স্থানে রয়েছে অর্থাৎ এই দিকের যেগুলো অর্থাৎ ট্রান্স ফেসের দিকের যে সিস্টার্নি গুলো সেগুলোকে বলা হচ্ছে ট্রান্স সিস্টার্নি, এবং মাঝখানের যে সিস্টার্নি গুলো তাকে বলা হচ্ছে মিডল সিস্টার্নি। এবারে কি দেখবো আমরা, এবারে দেখবো 2 নম্বর ভেসিকেল। ভেসিকেল কোনগুলো না, এই যে গোল 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 যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা সব বলছি, এগুলো গোলাকার বা ডিম্বাকার হতে পারে, এগুলোকে বলা হচ্ছে ভেসিকেল। এই ভেসিকেল গুলো কত বড় হয় না 30 থেকে 40 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত হয়ে থাকে। এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে ক্ষরণ বস্তু জমা থাকে। ক্ষরণ বস্তু মানে প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, লিপিড, হরমোন, উৎসেচক, যে কোনো জিনিস হতে পারে, সেগুলো জমা থাকছে এই ক্ষরণ বস্তুগুলোর এই ভেসিকেল গুলোর মধ্যে। এই যে ভেসিকেল, এই ভেসিকেল দেখো এখানে খেয়াল করো 3 ধরনের ভেসিকেল আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে পরিবহনকারী ভেসিকেল, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্ষরণ বস্তুগুলোকে বহন করে এনে সৃষ্টির তলে বা সিস ফেসে গলগি বস্তুর সিস্টার্নি গুলোকে তৈরি করছে। 2 নম্বর এক ধরনের ভেসিকেল রয়েছে যেগুলো ট্রান্স ফেস থেকে তৈরি হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে ক্ষরণকারী ভেসিকেল। এই ক্ষরণকারী ভেসিকেল গুলো ওই যে ক্ষরণকারী পদার্থ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট যা যা ক্ষরণকারী পদার্থ সেগুলোকে বহন করছে। এমন হতে পারে এই ক্ষরণকারী ভেসিকেল সোজা চলে যাচ্ছে কোষ পর্দার দিকে এবং সেখানে গিয়ে কোষ পর্দার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তার মধ্যে থাকা যে বহন করছে যে পদার্থগুলোকে সেগুলোকে কোষের বাইরে বের করে দিচ্ছে, অথবা ওর মধ্যে কিছু প্রোটিন আছে যেগুলোকে কোষ পর্দার উপরে সাজিয়ে দিচ্ছে।
আরেক ধরনের হতে পারে ক্ষরণকারী ভেসিকেল, যেগুলো গিয়ে সরাসরি লাইসোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে এবং লাইসোজোম তৈরি করছে। আরেক ধরনের ভেসিকেল দেখা যাচ্ছে যেগুলোকে বলা হচ্ছে ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল। এই ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল গুলো সচরাচর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়ে এসে গলগি বস্তুর সঙ্গে যুক্ত হতে পারে, অথবা গলগি বস্তু থেকে গলগি বস্তুর যে ট্রান্সফেস সেখান থেকে তৈরি হয়ে গিয়ে লাইসোজোমের সঙ্গেও যুক্ত হতে পারে। এর উপরে ক্ল্যাথরিন নামক এক ধরনের প্রোটিন থাকে এবং সেগুলো সাধারণত এই অন্তঃকোষীয় পরিবহনেই সাহায্য করে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল। তাহলে ভেসিকেল তিন রকম হতে পারে: পরিবহনকারী ভেসিকেল, ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল এবং ক্ষরণকারী ভেসিকেল। এরপর আসছে ভ্যাকুওল। ভ্যাকুওল কোনগুলো না, তোমরা দেখো প্রতিটা যে সিস্টার্নির মাথার দিকগুলো একটু ফোলা ফোলা বাল্বের মতন বড় বড় হয়ে আছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে ভ্যাকুওল, যেগুলো 60 থেকে 200 অ্যাংস্ট্রম জায়গা যুক্ত হয়। নেক্সট হচ্ছে টিউবিউলস। এই ট্রান্সফেসের দিকের কিছু সিস্টার্নির গা থেকে সরু সরু কিছু নালিকার মতন তৈরি হতে দেখা যায়, যেটা আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দেখেছিলাম। ঠিক সেরকমই কিছু সরু সরু নালিকার নেটওয়ার্ক বা জালক সৃষ্টি হয়, যেগুলো কখনো কখনো সিস্টার্নি গুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করে। এই যে জিনিসটা, এইগুলোকে বলা হচ্ছে টিউবিউলস, যে টিউবিউলস গুলো 30 থেকে 50 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত হয়ে থাকে। তো এই গেল আমাদের গলগি বস্তুর গঠন। এবারে আমরা জেনে নেব যে এই গলগি বস্তুর কাজ কি। গলগি বস্তুর কাজের প্রথমে আমি লিখেছি, একে পরিবহন, দুয়ে ক্ষরণ। পরিবহন করে এসে তারপরে সেই জিনিসটাকে ক্ষরিত করে বা ক্ষরণ করে। কি জিনিসকে পরিবহন করে না, উৎসেচক, হরমোন, লিপিড, প্রোটিন এবং শর্করা বা এই জাতীয় আরো কিছু পদার্থ গলগি বস্তুর যে বিভিন্ন ভেসিকেল গুলো আছে তারা পরিবহন করে এবং তারপরে সেটা কোষের বাইরে ক্ষরণ করে, অথবা কোষের মধ্যে যে লাইসোজোম আছে বা যে সঞ্চয়ী ভেসিকেল আছে বা জাইমোজেন গ্র্যানিউল বা দানা আছে তার মধ্যে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তো ধরো কিভাবে ক্ষরণটা ঘটছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো, যদি মনে করি এটা একটা কোষ পর্দা, তাহলে এখান থেকে ক্ষরণকারী ভেসিকেল গুলো এদিকে এগিয়ে যাচ্ছে। একটা ক্ষরণকারী ভেসিকেল, তার মধ্যে বিভিন্ন পদার্থ রয়েছে, সেটা ধীরে ধীরে কোষ পর্দার দিকে এগিয়ে যাচ্ছে। গিয়ে একটা সময় কি দেখবো আমরা, এটা কোষ পর্দাটার সঙ্গে এইভাবে সংযুক্ত হয়ে গেছে এবং এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা কোষ পর্দার বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটা গলগি বস্তু থেকে তৈরি হওয়া ক্ষরণকারী ভেসিকেল সে কোষ পর্দার সঙ্গে সংযুক্ত হয়ে তার মধ্যে থাকা পদার্থকে কোষের বাইরে ক্ষরিত করতে পারে। আরেকটা ঘটনা এখানে ঘটে, সেটা হচ্ছে এই সমস্ত ক্ষরণকারী ভেসিকেল গুলোর মধ্যে অনেক সময় কোষ পর্দার জন্য তৈরি করা বিভিন্ন প্রোটিন বা লিপিড সঞ্চয় করা থাকে। যখন প্রয়োজন হয় তখন এই যে ভেসিকেল গুলো এগুলো কোষ পর্দার দিকে এগিয়ে যায় এবং ওই যে লিপিড গুলো বা যে প্রোটিন গুলো সেগুলো তখন কিন্তু আর এর এই ভেতরের লিউমেন বা ফাঁকা জায়গাটায় না থেকে তখন এর পর্দার উপরে অবস্থান করতে থাকে। পর্দার উপরে এইভাবে ওই লিপিড গুলো বা প্রোটিন গুলো অবস্থান করে। যখন এই ভেসিকেলটা গিয়ে এই কোষ পর্দার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং জুড়ে যাচ্ছে এবং এর ফলে এই যে প্রোটিন গুলো এবং লিপিড গুলো সেগুলো কোষ পর্দার অংশে পরিণত হচ্ছে এবং এইভাবে দুটো জিনিসের ক্ষরণও ঘটায়। একটা হচ্ছে উৎসেচক, হরমোন, লিপিড, প্রোটিন, শর্করা, সেগুলোকে সরাসরি কোষের বাইরে ক্ষরিত করে। আরেকটা জিনিস হচ্ছে যেগুলো কোষ পর্দার অংশ সেগুলোকে কোষ পর্দার সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে। তাহলে ক্ষরণ দুভাবে ঘটে, আর এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যাচ্ছে এটাকেই আমরা বলছি পরিবহন। তৃতীয় কাজ যেটা, সেটা হচ্ছে পরিবর্তন। কি পরিবর্তন করে না, এখানে কোষের মধ্যে যে সমস্ত প্রোটিন বা লিপিড বা শর্করা তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু ইনস্ট্যান্টলি ইউজ করা যায় না বা ব্যবহার করা যায় না, সেগুলোকে একটা মডিফিকেশন বা একটা প্রসেসিং বা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। সেটাকেই সেই ঘটনাটা ঘটে আমাদের গলগি বস্তুর মধ্যে। তো কি ঘটনা ঘটে না, যা ধরো কোনো প্রোটিনের সঙ্গে একটা কার্বোহাইড্রেট জুড়ে দিল, তৈরি করলো গ্লাইকোপ্রোটিন। কোনো লিপিডের সঙ্গে একটা কার্বোহাইড্রেট জুড়লো বা কার্বোহাইড্রেটের সঙ্গে লিপিড যুক্ত করলো, তৈরি করলো গ্লাইকোলিপিড। লিপিডের সঙ্গে ফসফেট যুক্ত করলো, করে তৈরি করলো ফসফোলিপিড। যে এই ধরনের যে প্রসেসিং গুলো, সেই প্রসেসিং গুলো কিন্তু আমাদের এই গলগি বস্তুর মধ্যে হয়ে থাকে।
4 নম্বর হচ্ছে শর্করা সংশ্লেষ। কিছু কিছু শর্করা আছে যে শর্করাগুলো কিন্তু কেবলমাত্র এবং একমাত্র গলগি বস্তুর মধ্যেই তৈরি হয়, যেমন পেকটিন। এটা কোষ প্রাচীরের উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বস্তু। এছাড়া আছে মিউকোপলিস্যাকারাইড। এই সমস্ত জিনিসগুলো কিন্তু গলগি বস্তুর মধ্যে তৈরি হয়। 5 নম্বর হচ্ছে কোষ প্রাচীর গঠন। কোষ বিভাজন যখন হয় উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তখন উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ঘটে কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। সেই সেল প্লেট গুলো গঠন করতে সাহায্য করে গলগি কমপ্লেক্স। লাইসোজোম গঠন, এই যে ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল, এই ক্ল্যাথরিন আবৃত ভেসিকেল গুলো লাইসোজোমটাকে তৈরি করতে সাহায্য করে, কারণ এই ক্ল্যাথরিন যে প্রোটিনটা এটাই ওকে ডিকটেট করে যে ওকে গিয়ে এবারে লাইসোজোম তৈরি করতে হবে। এবং লাইসোজোমের মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের যে হাইড্রোলাইটিক এনজাইমস বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক বর্তমান থাকে, সেগুলো এই ক্ল্যাথরিন আবৃত ভেসিকেলের মধ্যে দিয়ে লাইসোজোমের মধ্যে পৌঁছায়। 7 নম্বর হচ্ছে অ্যাক্রোজোম গঠন। অ্যাক্রোজোমটা কিনা, অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণুর মস্তকে অবস্থিত একটা বিশেষ ধরনের গঠন, যেটার মধ্যে প্রচুর পরিমাণে উৎসেচক সঞ্চিত থাকে, যার মাধ্যমে শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুর যে সমস্ত পর্দা রয়েছে সেই পর্দাগুলোকে ভেদ করে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে নিষেক ঘটাতে পারে। সেই যে অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোমটা তৈরি হয় শুক্রাণুর গলগি বস্তু বা গলগি যন্ত্র থেকে। এরপরে আমরা জেনে নেব, এই যে আমরা বলছি যে গলগি বস্তু ক্ষরণ কার্যের সঙ্গে সংযুক্ত, কোষের অন্যতম গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণু, এই ক্ষরণটা কিভাবে ঘটায় সেটা আমরা একটু জেনে নিই। প্রথমে যেটা দেখো, রাইবোজোমাল পর্যায় বা রাইবোজোমাল ধাপ। এখানে কি হচ্ছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম বসে আছে। এই রাইবোজোম গুলো প্রোটিনটা তৈরি করছে বা কোনো যেটা কিনা পরবর্তীকালে কোনো উৎসেচক হবে সেটাকে সে তৈরি করছে। ধরে নেওয়া হয় একটা প্রোটিন তৈরি করছে বা পলিপেপটাইড তৈরি করছে। এই পলিপেপটাইডটা এখানে তৈরি হওয়ার পরে ঢুকে পড়ছে কোথায়, সিস্টার্নির মধ্যে। এই অংশটাকে আমরা বলছি সিস্টার্নাল ধাপ। সিস্টার্নির মধ্যে ঢুকে পড়ার পরে সেটা এবার এই ভেতর দিয়ে চলে আসছে কোথায়, সিস্টার্নির এই জায়গাটাতে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নির এই অংশে আসছে। এখান থেকে কি হচ্ছে, ভেসিকেলের উৎপত্তি হচ্ছে এবং এই ভেসিকেল গুলো এসে একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে সৃষ্টির তলে বা সিস ফেসে গলগি বস্তু তৈরি করছে। গলগি বস্তুর নতুন সিস্টার্নি বা সিস সিস্টার্নি তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পরিবহন, এখান থেকে এখানে আসছে। সিস সিস্টার্নির মধ্যে পৌঁছানোর পরে যে ক্ষরণকারী বস্তুগুলো ছিল তার ঘনীভবন হচ্ছে। এই ঘনীভূত যে সিস সিস্টার্নির থেকে সেই ক্ষরণকারী বস্তুটা এবারে ধীরে ধীরে মিড সিস্টার্নি, তারপরে সেটা সেখান থেকে আলটিমেটলি যেটা তৈরি করছে মিড সিস্টার্নি, সেটা হচ্ছে ট্রান্স সিস্টার্নি, যেটা আসছে কোথায়, পরিণতির তলে বা ট্রান্স ফেসে। এবারে এখান থেকে কি তৈরি করছে, সেই ঘনীভূত ক্ষরণ মানে যেটা ক্ষরিত হবে সেই বস্তুগুলো এবারে এই ট্রান্স সিস্টার্নি থেকে ঢুকে পড়ছে কোথায়, ভেসিকেলের মধ্যে বা ক্ষরণকারী ভেসিকেলের মধ্যে। এবার ওর মধ্যে সে সঞ্চিত থাকছে কি হিসাবে না, জাইমোজেন দানা হিসাবে। তারপরে উপযুক্ত সময় সেটার এক্সোসাইটোসিস ঘটছে। এক্সোসাইটোসিসটা কি না, এই যে আমি ছবির মাধ্যমে যে ঘটনাটা দেখিয়েছি, অর্থাৎ ক্ষরণকারী ভেসিকেলটা কোষ পর্দার দিকে গিয়ে কোষ পর্দার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং তার মধ্যে জমে থাকা পদার্থটা কোষ পর্দা থেকে কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। তো এইভাবে গলগি বস্তু কোষের মধ্যে ক্ষরণ কার্য পরিচালনা করে এবং ক্ষরণ ঘটাতে সাহায্য করে, এবং এই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ কোষের মধ্যে। তো এই কাজগুলো গলগি বস্তু করে থাকে। এখানে আর দুটো জিনিস আমরা একটু জেনে নেবো। এক হচ্ছে ডিকটিওজোম, না উদ্ভিদ কোষের মধ্যে যে গলগি বস্তু বর্তমান থাকে তাদেরকে এক কথায় বলা হয় ডিকটিওজোম। এবং আরেকটা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। কোষের মধ্যে ঠিক যেখানে গলগি বস্তু থাকে সে যেহেতু ক্ষরণ কার্যের সঙ্গে সংযুক্ত এবং যেহেতু বিভিন্ন ধরনের ভেসিকেল অনবরত ওর দিকে আসছে বা ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সেই জন্য কোষের মধ্যে যেখানে গলগি বস্তু থাকে তার আশেপাশে কোষ অঙ্গাণু সচরাচর থাকে না। তো সাইটোপ্লাজমের মধ্যে কোষ অঙ্গাণুহীন এই যে জায়গাটা যেটা কিনা গলগি বস্তুকে ঘিরে রয়েছে সেই অংশটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাহলে আজ আমরা কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কোষীয় অঙ্গাণু গলগি বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। তোমরা খুব মন দিয়ে ভিডিও দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।